আমরা সবাই জানি যে গণতান্ত্রিক একটি দেশে জনগণই ক্ষমতার সকল উৎস। কিন্তু আমরা যদি বাস্তবে একটু বাংলাদেশের দিকে তাকাই তাহলে কি আসলে কি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে জনগণই সকল ক্ষমতার উৎস? যদি আমরা এই নির্বাচনের কথাই আসলে ধরি, আসলে জনগণ যে সকল ক্ষমতার উৎস সেটা আসলে কিভাবে প্রমাণ হয়? সেটা আসলে প্রয়োগ হয় তার ভোটাধিকারের মাধ্যমে। সো তিনি ভোট দিবে, সেই ভোটের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং সর্বোচ্চ জনপ্রতিনিধিকে যেই দলকে মানুষ বেশি সাপোর্ট করবে তারা আসলে সরকার গঠন করবে। এটাই হচ্ছে জনগণের ক্ষমতার প্রধান উৎসের মূল উৎস আসলে আমরা বলতে পারি, বা মূল মাধ্যম তার ভোটাধিকার প্রয়োগের ফলে। কিন্তু এবছর আমরা কি দেখলাম? এবার কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট কেন্দ্রে গেলেন, তারা ভোট দিলেন। ভোট দিলেন ঠিক কথা, কিন্তু রাতের বেলা যখন নির্বাচনের ফলাফল দেখা গেল, তখন দেখা যাচ্ছে যে তার প্রার্থী আর ভোটে জয়যুক্ত হয়নি। ভোটে জয়যুক্ত হয়েছে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো দলের জনপ্রতিনিধি। এখন এটা হলো কিভাবে? এটা হলো এই যে প্রশাসন, পুলিশ প্রশাসন, মানে প্রশাসন যন্ত্র, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন এবং সেই সাথে আমরা বলতে পারি নির্বাচন কমিশন। এই যে ৩টা যে নেক্সাস, এই যে ৩টা নেক্সাস জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন, তারা এক হয়ে এই ভোট ইঞ্জিনিয়ারিংটা করেছে এবং এটাকে আমরা বলতে পারি যে ডিপ স্টেট। সো এই ডিপ স্টেটই আর যদি যখন নির্ধারণ করে যে আসলে সামনে আগামী ৫ বছর বাংলাদেশের শাসনভার কোন রাজনৈতিক দলের কাছে থাকবে, তখন আসলে এইটা আর গণতন্ত্র বলে কিছু থাকে না। তখন এটা আসলে আমরা বলতে পারি ম্যানেজ ডেমোক্রেসি। তার মানে আপনি ম্যানেজ করে সবকিছু করছেন। আপনি আসলে এইখানে জনগণের ভোটের রায়টাই শেষ রায় না। এখানে এই জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন, এই নেক্সাস যেই দলের সাথে খুব ভালো ডিল করতে পারবে সুযোগ সুবিধা নিয়ে সামনের ৫ বছর আসলে কিভাবে দেশ চলবে, এবং তাদের ভিতরে যে ডিল হবে, যার সাথে ভালো ডিল হবে, যেই দলের সাথে ভালো ডিল হবে, সেই হবে হচ্ছে আগামী ৫ বছরের জন্য ক্ষমতা তারা পাবে এবং তারা দেশ চালাবে। সো এই যে ম্যানেজ ডেমোক্রেসি, এই ম্যানেজ ডেমোক্রেসিতে কি আসলে জবাবদিহিতা, জন অংশগ্রহণ, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি এগুলো কি থাকে? দিন শেষে কিন্তু এগুলো কিছুই থাকে না। আপনি দেখেন যখন একদম ম্যানেজ হয়ে যখন একটি দল ক্ষমতায় বসে, তখন তারা তাদের ইচ্ছা মতন আইন তৈরি করে, তাদের ইচ্ছা মতন বিচার বিভাগ চালায়, তাদের ইচ্ছা মতন পুলিশ যন্ত্র চলে। দিন শেষে সাধারণ মানুষ আসলে মানে সঠিক বিচার পায় না, তারা সঠিক সেবাটুকু পায় না। পুলিশ প্রশাসন, জনপ্রশাসন কিংবা নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়া, সাধারণ মানুষ সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো ঠিকভাবে পাবে কিনা সেগুলোকে দেখভাল করা, এবং দিন শেষে সাধারণ মানুষের নিরাপত্তার বিধান করা হচ্ছে এইগুলোর কাজ, এই এই প্রশাসন যন্ত্রের কাজ। অথচ তারা সেটা না করে তারা এখন ইনভলভ হয়েছে কারা রাষ্ট্র পরিচালনায় যাবে, কোন দল রাষ্ট্র পরিচালনা করবে আগামী ৫ বছর, সেইখানে তারা এখন ভূমিকা পালন করছে। এবং দিন শেষে ব্যাক ইন্ডে থেকে তারাই আসলে ক্ষমতার মূল উৎস, যারা নির্ধারণ করছে যে কারা আগামীতে নির্বাচনে জয়ী হবে এবং কারা আগামীতে দেশ শাসন করবে। এবং এই যে নেক্সাস, এই নেক্সাসের সাথে যেই দলের ডিলটা ভালো হয় তারাই আসলে সরকার গঠন করে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যে ধরেন ২০০৮ সালের নির্বাচন, ২০০৮ সালের নির্বাচনে পুরোটাই হয়েছে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কারা করেছে? ওই পুলিশ প্রশাসন, ওই নির্বাচন কমিশন, আর্মি, সেই সময় জনপ্রশাসন, তারা সবাই মিলে কিন্তু এই ইঞ্জিনিয়ারিংটা করেছে। এবং পরবর্তী ধারাবাহিকভাবে ৩টা নির্বাচনে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের কিন্তু কোনো অংশগ্রহণ ছিল না, এবং বিরোধী দলগুলোকে তো একেবারেই চাপের মধ্যে ছিল, তাদেরকে তো বাইরে আসতে দেয়নি, এবং দিন শেষে তারা দেখেছে ৭০% ভোট কাস্ট হয়েছে, ৮০% ভোট কাস্ট হয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে পুরো নির্বাচনটা আইওয়াশ ছিল। এবং সেক্ষেত্রে যেটা হয়েছে যে ডিপ স্টেট, এই যে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, এরা মিলে আসলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আসলে কারা আগামীতে কোন 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 আসনে কে কে জয়লাভ করবে, কে কে সংসদে যাবে, তারা নির্ধারণ করেছে দলের সাথে নেগোশিয়েট করে আর কি। কিন্তু আসলে একটা গণতান্ত্রিক দেশে এই যে ম্যানেজ ডেমোক্রেসি কি কখনো ভালো কিছু হয়? দেখেন, আমরা যদি খুব বেশি দিন আগেকার কথা নেই, ২০০৮ সালের পর থেকে যদি যে 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 আমরা ম্যানেজ ডেমোক্রেসি বলছি, সেটার ফলাফলটা আসলে কি হলো? হ্যাঁ, আওয়ামী লীগ ৩ টার্ম তারা ক্ষমতা ভোগ করেছে, তারা যা চেয়েছে তাই করেছে, কিন্তু দিন শেষে কি হয়েছে? তাদের অবস্থান, তাদের অস্তিত্ব কিন্তু আর বাংলাদেশে নেই। বাংলাদেশের সবথেকে বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, অথচ তাদের
দলীয় প্রধানকে দেশ থেকে হেলিকপ্টার করে পালাতে হয়েছে, তাদের ৩৫০ জন এমপি ছিল, সবাইকে দেশ থেকে পালাতে হয়েছে, তাদের স্থানীয় নেতাকর্মী তারাও এখন পালিয়ে বেড়াচ্ছে। আলটিমেটলি একটি দেশের একটি বড় রাজনৈতিক দলের অস্তিত্ব বিলীন হবার পথে আর কি। এটি একটি একটি গণতান্ত্রিক দেশের জন্য কখনোই ভালো কোনো মেসেজ বয়ে আনে না, কিন্তু তাদের এই পরিণতির জন্য কিন্তু তারাই দায়ী। কারণ তারা রাষ্ট্র পরিচালনা যন্ত্রের সাথে আতাত করে তারা ক্ষমতায় এসছে। এখন যদি আমরা এবছর যদি তাকাই, বিএনপির আমলে যদি তাকাই, বিএনপি আলটিমেটলি দেখেন প্রচুর, মানে এরকম অনেক উদাহরণ এখন নিয়ে আসা যাবে যেখানে বিএনপি নিশ্চিত হেরে গিয়েও তাদের প্রার্থীকে জেতানো হয়েছে। আসলে কি হয়েছে, সাধারণ মানুষের কিন্তু রায় আসলে এবার প্রতিফলিত হয়নি। এবং এর ফলে কি হয়েছে, এর ফলে যেটা হচ্ছে আপনি দেখেন আহ, এইখানে প্রায় ২০০টা আসনের কাছে হচ্ছে বিএনপি জয়লাভ করে তাদের সংসদ সদস্যরা সংসদে গেছেন। সেখানে জামাতের জোটে ৬৫টা বা তার কিছু বেশি কম বেশি সদস্য এখানে এসেছে। কিন্তু এখন যখন আপনি বিল পাস করতে যাচ্ছেন, নতুন কোনো আইন করতে যাচ্ছেন, তখন এই বিরোধী দলের হ্যানা ভোটে আসলে খুব একটা পার্থক্য করছে না। বিএনপি বিএনপির মানে বিএনপির যারা এমপিরা যারা আছেন বা তাদের কমিউনিটি যারা যেই বিলটা আনতে চাচ্ছেন, তারা তাদের ভোটে আসলে বিল পাস হয়ে যাচ্ছে। বিরোধী দল কিন্তু আলটিমেটলি বড় বড় ভাষণ দেওয়া ছাড়া তারা কিন্তু কার্যকরী কোনো ভূমিকা পালন করতে পারছে না। এই যে গণতন্ত্রের যে সৌন্দর্যটা নষ্ট হলো, এর ভুক্তভোগী কিন্তু আসলে সাধারণ মানুষ হবে। আপনি দেখেন এখন এমন এমন সব বিল পাস হবে, এই 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 সংসদেই দেখেন আপনি জুলাই সনদের অধ্যাদেশ আসছে না, গণভোটের অধ্যাদেশ আসছে না। আপনি বা আরো বেশ কয়েকটা অধ্যাদেশ দেখলাম যেগুলো বিচার বিভাগ অধ্যাদেশ আসছে না। নির্বাচন কমিশন বা বেশ কয়েকটা অধ্যাদেশ আছে যেগুলো সাধারণ মানুষের জন্য খুবই দরকার, ব্যালেন্স কি বলে এটাকে, ক্ষমতার জন্য আর কি। সেটা কিন্তু এই সরকার আনছে না, কারণ তারা জানে তারা সংসদে তাদের আধিক্যতা অনেক বেশি, তারা চাইলেই যে কোনো বিল পাশ করতে পারে। কিন্তু এই যে দেখেন গুম খুন যে অধ্যাদেশ, সেটাকে তারা বাতিল করছে। তার মানে তাদেরকে ইন্টেনশন আগামী ৫ বছর তারা এই গুম খুন ব্যবস্থা চালিয়ে যাবেন। তারা কি এই গুম খুন প্রতিরোধের যে অধ্যাদেশ সেটা বাতিল করতে চাচ্ছেন, এবং তার মানে তারা বিএনপিকে আসলে গুম খুনের রাজনীতি আবার শুরু করবে কিনা, এটাও কিন্তু ভাববার বিষয়। তো যখন আসলে ডিপ স্টেটের মাধ্যমে কোনো রাজনৈতিক দল আসলে ক্ষমতায় যায়, তারাও কিন্তু আলটিমেটলি এই ডিপ স্টেট বা প্রশাসন যন্ত্রের কাছে কিন্তু এক প্রকারের জিম্মি হয়ে থাকে। দেখেন এর আগে পুলিশের কর্মকর্তারা কিন্তু বলতো যে এই যে আওয়ামী লীগকে ক্ষমতায় আমরা এনেছি, আওয়ামী লীগকে ক্ষমতায় আমরা এনেছি, এইভাবে পুলিশ কর্মকর্তারা কথা বলতেন আর কি। এবং তারা যেন মনে হতো মানে কুষ্টিয়ার এক পুলিশ এসপি তো বলেছিলেন যে এইখানে থাকতে হলে বঙ্গবন্ধুর আদর্শেই টিকে থাকতে হবে আসলে, হ্যাঁ, না হলে তার হারুডি ভেঙে দিবে আর কি। তো এই যে যখন পুলিশ বা প্রশাসন যন্ত্র যখন কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করে, তখন আসলে গণতন্ত্র বলে কিছু থাকে না। এখন এই যে বিএনপি যেভাবে চালাচ্ছে, এইটা কি আসলে বিএনপি চালাচ্ছে নাকি আসলে প্রশাসন যন্ত্রের কাছে দায়বদ্ধ বিএনপি? সেজন্য প্রশাসন যন্ত্র সচিবরা যেভাবে বলছে সেভাবে মন্ত্রীরা সেভাবে এমপিরা সংসদে গিয়ে কথা বলছেন। তার মানে আলটিমেটলি কি আসলে লোক দেখানো মানে জনগণই ক্ষমতার সকল উৎস, এটা কি শুধুমাত্র লোক দেখানোই থাকলো? ব্যাক ইন্ডে গিয়ে কি আসলে এই ডিপ স্টেটরাই ক্ষমতার মূল উৎস হিসাবে নিজেদেরকে প্রমাণ করছে বারবার, এবং সেই সাথে সেইভাবে যারা ডিলে ভালো করছে তারাই আসলে সরকার গঠন করছে, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এইটা কি আসলে অদূর ভবিষ্যতে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ভালো কিনা? আমার কাছে যেটা মনে হয় যে এটা কোনো অবস্থাতেই ভালো না। আপনি দেখেন ৫২ বিশেষ করে সাধারণ মানুষের কথা যদি চিন্তা করেন, হ্যাঁ, আপনি সংসদে ৩৫০ জন আপনারা যা সিদ্ধান্ত নেবেন হয়তোবা সেটাই সেটাই সাময়িকভাবে বাস্তবায়িত হবে। কিন্তু বাস্তবে কি বলে আসলে? সকল ক্ষমতার উৎস ছিল আওয়ামী লীগ গত ১৮ বছর। শেখ হাসিনা মুখে যা বলতো তাই হতো, কিন্তু সেই শেখ হাসিনার অবস্থানটা কোথায়? সেই আওয়ামী লীগের অবস্থানটা কোথায়? সেই আওয়ামী লীগের মদতপুষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোথায়? তাদের নেতাকর্মীরা কিন্তু কোথাও নেই। তার মানে দিন শেষে জনগণই সকল ক্ষমতার উৎস, সেটা প্রমাণ হয়েছে। সেটা ৫২-তে হয়েছে, সেটা ৭১-এ হয়েছে, সেটা ৯০-তে হয়েছে, সেটা ২৪-এ হয়েছে। এখন এই ডিপ স্টেট নিয়ন্ত্রিত রাষ্ট্র যদি চলতে থাকে, যদি জনগণের বিরুদ্ধে গিয়ে যদি এই সরকার জনপ্রশাসন বা ডিপ স্টেটের স্বার্থে বিল নিয়ে আসে, কিংবা আইন যদি সেভাবে করে, সেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় এক পক্ষকে, তাহলে কিন্তু সাধারণ মানুষ আবারও ফুঁসে উঠবে। তবে আসলে ডিপ স্টেট থেকে কি আসলে মুক্ত হওয়ার কি কোনো আসলে সুযোগ কি বাংলাদেশের আদৌ আছে?
আমার কাছে মনে হয় আছে, সময় অনেক লাগবে আসলে। যে প্রচলনটা ২০০৮ সালের পর থেকে শুরু হয়েছে, এরপরে গিয়েও দেখবেন যে এই বিএনপি প্রশাসন যন্ত্রকে এত বেশি সুযোগ সুবিধা দিবে, এত বেশি তাদের লোকজনকে প্রশাসন যন্ত্রে ঢুকাবে এবং পরবর্তী এইটা বাই রোটেশনে চলতেই থাকবে আসলে। সব সর্বোপরি আসলে প্রশাসন যন্ত্র যদি নিরপেক্ষ না হয়, যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাস যদি না আসে যে না আমরা ডিপ স্টেটের ম্যান্ডেট নিয়ে আসবো না, আমরা সাধারণ মানুষের ভোটেই আসতে চাই, এবং দুই সাধারণ মানুষ যদি সচেতন না হয়, তাহলে আসলে বাংলাদেশ নামকাওয়াস্তেই মূলত গণতান্ত্রিক দেশ থাকবে, কিন্তু আলটিমেটলি দেশ চালাবে পিছন থেকে ডিপ স্টেট। এবং এভাবে চলতে থাকলে দেশের আপাত মানে উপরে উপরে দেখা যাবে প্রচুর উন্নয়ন হয়েছে, কিন্তু নিচে নিচে দেখা যাবে প্রচুর টাকা লুট হয়েছে, সাধারণ মানুষের টাকা তছরুপ হবে, মানুষ এই টাকা লুট করে পৃথিবীর অন্য দেশে পাঠিয়ে দিবে। সবকিছু মিলিয়ে কিন্তু দেশে অরাজকতা তৈরি হবে, দুর্নীতি বাড়বে, এইখানে কোনো আইনের শাসন থাকবে না, সাধারণ মানুষ কোনো ন্যায় বিচার পাবে না। সবকিছু মিলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু দেশ আরো অস্থিতিশীল হয়ে উঠবে, এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো বা ৫ বছর ১০ বছর পরে আরো একটা জুলাই আন্দোলন করতে হবে এই সাধারণ মানুষকে। তবে এখন দেখার বিষয় যে আসলে আমাদের জনপ্রশাসন বা আমাদের ডিপ স্টেট কতটুকু নিরপেক্ষতা ভূমিকা পালন করতে পারছে সামনে, বা যারা আসছে তারা আসলে কি ওই আগের রাজনৈতিক বলয়ের ভিতরেই থাকবে, নাকি তারা নিরপেক্ষ হয়ে সামনে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে, কতটুকু বিএনপি আসলে সদিচ্ছার ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করে, এবং সাধারণ মানুষের ভূমিকাটা কি হয়, সাধারণ মানুষ কতদিন আসলে আহ, এই ক্ষোভ পুষে রাখতে পারে, সেটাও এখন দেখার বিষয়।